পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর থেকে বাংলাদেশের জিহাদি, জঙ্গি, জামাতি, বিএনপি, এনসিপি এদের মধ্যে একটা ভয় দেখতে পাচ্ছেন না? এই নাসিরউদ্দিন পাটোয়ারি টুকাই বলেছে পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে, গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, যদি ইমানি শক্তি না থাকে তাহলে এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। এদিকে মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দুর অ্যাকশন শুরু। শেষ মুহূর্তে ফেসে যাচ্ছে নাহিদ, হাসনাত, সার্জিস। আওয়ামী লীগের ফেরার দিন ক্ষণ চূড়ান্ত, যে কোনো মুহূর্তে গ্রেফতার ডক্টর ইউনূস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। তবে কিনা এই শেষ বয়সে মাইলস্টোন কাণ্ডে জেলের ভাত খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেল পেয়ে যিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন, তার কপালে এমন করুণ পরিণতি লেখা ছিল সেটা কে জানতো। এদিকে এই ভয়ঙ্কর মামলার খবর শুনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। যে দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই দল কি এনসিপির উপরে ভর করে আসার চিন্তা করবে, জামাতের উপরে ভর করে আসার চিন্তা করবে, বিএনপির উপরে ভর করে আসার চিন্তা করবে? সেই আওয়ামী লীগ কারো করুণা নিয়ে আসবে না, সেই আওয়ামী লীগ কারো করুণার উপর নির্ভর করে না। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ, কোন দিকে ইঙ্গিত করছে। তাই বেশি কথা বাড়াইতে চাচ্ছি না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। সেই আওয়ামী লীগ কারো করুণা নিয়ে আসবে না, সেই আওয়ামী লীগ কারো করুণার উপর নির্ভর করে না। বাংলাদেশকে ভালোবাসবার জন্য যে হৃদয় থাকতে হয়, সেই হৃদয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনীতি করে তাদের মধ্যে আছে। প্রত্যন্ত অঞ্চলে তাকান, এখনো বলে আমরা শেখির বেটিকে চাই, এখনো বলে আমরা বঙ্গবন্ধুকে চাই, এখনো বলে আমরা সংবিধান চাই, এখনো বলে জাতীয় পতাকা চাই, এখনো বলে জাতীয় সঙ্গীত চাই। যেই দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই দল কি এনসিপির উপরে ভর করে আসার চিন্তা করবে, জামাতের উপরে ভর করে আসার চিন্তা করবে, বিএনপির উপরে ভর করে আসার চিন্তা করবে? নতুন ধারা বাংলাদেশ এনডিপি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও যেহেতু মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, সেহেতু আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করি বাংলাদেশের জন্মের জন্য অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে। এটা অস্বীকার যারা করবে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী অবৈধ জারজ। বাংলাদেশ জন্মের অনেক আগে, অর্থাৎ প্রায় 30 বছর আগে, 25 বছর আগে জন্ম বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ জন্মের 25 বছর আগে যেই দলটার জন্ম, যেই দলটা বাংলাদেশকে জন্ম দিয়েছে, সেই দল কি এনসিপির উপরে ভর করে আসার চিন্তা করবে, জামাতের উপরে ভর করে আসার চিন্তা করবে, বিএনপির উপরে ভর করে আসার চিন্তা করবে? সেটা তো ভাই মানুষের হৃদয়ের রাজনীতি হিসেবেই বিবেচিত ইতিমধ্যে হয়েছে, এখনো বিবেচিত আছে। আমরা মনে করি আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মানুষের কোথাও না কোথাও রয়ে গেছে। বাংলাদেশের মানুষের প্রত্যন্ত অঞ্চলে তাকান, এখনো বলে আমরা শেখির বেটিকে চাই, এখনো বলে আমরা বঙ্গবন্ধুকে চাই, এখনো বলে আমরা সংবিধান চাই, এখনো বলে জাতীয় পতাকা চাই, এখনো বলে জাতীয় সঙ্গীত চাই। আমরা এনসিপি চাই না, আমরা জামাত চাই না, আমরা খেলাফত মজলিস চাই না, আমরা হানজালার মতো কুলাঙ্গারকে চাই না, আমরা হাসনাতের মতো কুলাঙ্গার চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের মতো ব্যক্তিদেরকে চাই, যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এটা জনগণের বক্তব্য। আমি মমিন মেহেদী কি বললাম না বললাম তাতে কিছু যায় আসে না, কিন্তু জনগণ যা বলে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। চায়ের টেবিলে যখন ঝড় ওঠে তখন তাদের কি চাওয়া? তাদের চাওয়া চালের দাম কমবে, ডালের দাম কমবে, তেলের দাম কমবে, জ্বালানি তেলের দাম কমবে, খুন কমবে, গুম কমবে, ধর্ষণ কমবে। আদৌতে কি গত 21 মাসে তার ন্যূনতম রেখাপাত আমরা দেখেছি? আমরা বরঞ্চ দেখেছি চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ইভেন জ্বালানি তেলের দাম বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে 5 টাকা না 6 টাকা কমাবার একটা সিদ্ধান্ত ইতিমধ্যে তৈরি হচ্ছে। তা আলটিমেটলি কি হচ্ছে? আপনি ওই যে বাংলা সিনেমার ভিলেনরা বলে আগে 10 টাকা বাড়াও, পরে আমি বলে বলে তোমাদেরকে 2 টাকা কমাতে হলো, তোমরা 2 টাকা কমাবা। কিন্তু ব্যবসায়ীদের টার্গেট ছিল 2 টাকা বাড়ানো, কিন্তু আগে বাড়িয়েছে কত? 10 টাকা। বাংলাদেশের যে সিনেমার যে ভিলেন
সে ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে জামাত ইসলাম, সে ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে এনসিপি নেতারা, সেই ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী 11 দলীয় জোট। এই জোট বলে আওয়ামী লীগ নাকি তাদের উপরে ভর করে আসবে, তারা নাকি আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিচ্ছে, বিএনপি বলে দিচ্ছে দরজা খুলবে না। আরে ভাই, আওয়ামী লীগ যদি দরজা না খুলতো তাহলে লাশের পর লাশ পড়তো, এই নাহিদদেরকে লাশ হতে দেখতেন। কিন্তু আওয়ামী লীগ চিন্তা করেছে লাশের রাজনীতি করবে না, কারণ তারা মামুনুলের মতো না, তারা আজহারির মতো না, তারা বাংলাদেশকে ভালোবেসে প্রমাণ করেছে যে বাংলাদেশকে ভালোবাসবার জন্য যে হৃদয় থাকতে হয় সেই হৃদয় আওয়ামী লীগের নেতাদের মধ্যে আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনীতি করে তাদের মধ্যে আছে। সেই আওয়ামী লীগ কারো করুণা নিয়ে আসবে না, সেই আওয়ামী লীগ কারো করুণার উপর নির্ভর করে না। আওয়ামী লীগ এখনো আছে, আগামীতে জাস্ট একটা স্লাইড আমরা দেখতে পাবো, সেই স্লাইডের মধ্য দিয়ে তারা নতুনভাবে আমাদের সামনে আবির্ভূত হবে। এটা সময়ের বিবর্তনে আমরা সেটা দেখতে পাবো। এবং নতুন ধারা বাংলাদেশ এনডিপি আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও যেহেতু মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, সেহেতু আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করি বাংলাদেশের জন্মের জন্য অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে। এটা অস্বীকার যারা করবে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী অবৈধ জারজ। তবে কিনা এই শেষ বয়সে মাইলস্টোন কাণ্ডে জেলের ভাত খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শান্তিতে নোবেল পেয়ে যিনি সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন তার কপালে এমন করুণ পরিণতি লেখা ছিল সেটা কে জানতো। এদিকে এই ভয়ঙ্কর মামলার খবর শুনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তো রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। 2026 সালের নির্বাচনের পর গদিতে বসার পর এটাই মনে হয় তারেক রহমানের সবচেয়ে বড় হোঁচট। কারণ অভিভাবকরা যে লেভেলের খেপেছেন তাতে করে তারেক সাহেব চাইলেও এখন ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না। জনরোষের আগুনে একবার ঘি পড়লে যে কারো বিদায় ঘণ্টা বেজে যেতে পারে সেটা তারেক সরকার খুব ভালো করেই টের পাচ্ছে। চারদিকে এখন শুধুই থমথমে অবস্থা, আর সবার মনে একটাই প্রশ্ন যে ডক্টর ইউনূস এই মহাবিপদ থেকে কিভাবে পার পাবেন, আর তাকে বাঁচানোর কি আদৌ কোনো রাস্তা খোলা আছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের চেয়ার ছাড়ার পর 3 মাসও ঠিকঠাক হয়নি, ঠিক এরই মাঝে এমন একটা বিশাল ফাতে আটকে গেলেন ডক্টর ইউনূস, যা দেখে অনেক বাঘা বাঘা নেতাদেরও কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভয়ঙ্কর বিমান ধসে পড়ার ঘটনায় চরম অবহেলার অভিযোগ এনে সরাসরি আদালতে মামলা আবেদন করা হয়েছে। যিনি এই আবেদন করেছেন তিনি আর কেউ নন, ওই ঘটনায় চিরতরে হারিয়ে যাওয়া এক কোমলমতি শিক্ষার্থীর হতভাগ্য পিতা। আর এই একটি মামলাতেই পুরো দেশের রাজনীতির মাঠে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। গত 7 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি জমা পড়ার পর থেকেই পুরো প্রশাসনের জন্য আগুন লেগে গেছে। আসলে কি সাবেক প্রধানমন্ত্রীকে বাগে পেয়ে গেল আইনের জাল? এই মামলায় ডক্টর ইউনূস যে পরিমাণ ফেসে যাচ্ছেন সেখান থেকে তাকে টেনে তোলা এখন আর কারো পক্ষেই সম্ভব নয়। সেই সঙ্গে মামলার আসামিদের তালিকাটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একা ডক্টর ইউনূস নন, তার সাথে আরো 15 জন সাবেক উপদেষ্টার নাম একেবারে আঠার মতো জুড়ে দেওয়া হয়েছে। এই লিস্টে আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরা থেকে শুরু করে সাবেক প্রেস সচিব শফিকুল আলমও। অবস্থা এমন দাঁড়িয়েছে যে মামলার খবর পেয়ে সাবেক এই ব্যক্তিদের অনেকেই এখন দিশেহারা হয়ে গর্তে পালানোর পথ খুঁজছেন। অভিভাবকরা যেভাবে ফুঁসে উঠেছেন তাতে বাপ বাপ বলে পালানো ছাড়া যে কোনো উপায় নেই। একসময় যারা অনেক দাপট দেখিয়ে দেশ চালিয়েছেন আজ তাদের এমন লেজ গুটিয়ে থাকা দেখে অনেকে রীতিমতো ভিড়মিড় খাচ্ছেন। সবাই ভাবছেন এত বড় মানুষের আজ এই করুণ দশা কেন হলো? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। পেছনের ঘটনা মনে পড়লে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। 2025 সালের 21শে জুলাইয়ের সে কালো অধ্যায়ের কথাকে এত সহজে ভোলা যায়? ঢাকার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ওপর হঠাৎ করে আকাশ থেকে আসতে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ভরদুপুরের সেই ব্যস্ত সময়ে চোখের পলকে পুরো ভবন দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মাঝে 36টি ছোট ছোট প্রাণ অকালে ঝরে যায়। আদরের ধনগুলোকে হারিয়ে পরিবারগুলো দুঃখ আর বুকফাটা আর্তনাদ, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। পৃথিবী থেকে এতগুলো তাজা প্রাণ চিরতরে বিদায় নেওয়ার পর পুরো দেশ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটা তদন্ত কমিটি গঠন করা হলো ঠিকই, কিন্তু তারা স্রেফ একজন শিক্ষানবিশ পাইলটের মেশিনের সমস্যার দোহাই দিয়ে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কি এত সহজে ঘোল খাবে? তারা এই দায়সারা রিপোর্ট ছুঁড়ে ফেলে দিয়ে আসল দোষীদের খুঁজতে মাঠে নেমেছে। তারা কোনোভাবে মানতে নারাজ যে এখানে শুধু একজন পাইলটের দোষ ছিল। এখন সবার মনে একটা খটকা লাগতে পারে, বিমান ধসে পড়লো আর দোষ গিয়ে পড়লো ডক্টর ইউনূস আর তার উপদেষ্টাদের ঘাড়ে। লজিকটা কিন্তু একেবারে ফেলনা নয়। প্রথমত, একটা ঘনবসতিপূর্ণ এলাকা আর এত বড় একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন নিয়মিত প্রশিক্ষণ বিমান উড়ানো হচ্ছিল? এই তদারকির অভাবটাই তো সবচেয়ে বড় অপরাধ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কেন এই ভয়ঙ্কর ঝুঁকির বিষয়টা নজরে আনা হলো না? দ্বিতীয়ত, দুর্ঘটনার পর উদ্ধার কাজে যে চরম অব্যবস্থাপনা দেখা গেছে তা ছিল ক্ষমার অযোগ্য। আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে পদে পদে চরম গাফলতি চোখে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় যে কারণে অভিভাবকরা খেপেছেন সেটা হলো প্রতিশ্রুতি ভঙ্গ। সেই সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বড় বুলি আওড়ানো হয়েছিল যে পরিবারগুলোকে সেরকম ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়া হবে, কিন্তু কাজের বেলায় একেবারে লবডঙ্কা, কেউই কোনো সাহায্য পায়নি। অভিভাবকরা কেঁদে কেঁদে দিশাহারা হয়ে সরকারের কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। যেহেতু ডক্টর ইউনূস সেই সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, তাই যে কোনো কাঠামোগত ব্যর্থতা আর অবহেলা চূড়ান্ত দায়ভার তারই ঘাড়ে এসে পড়ে। আর স্কুলের নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকির বিষয়টি শিক্ষা এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পড়ে বলেই ওই উপদেষ্টাদেরও হাওয়া টাইট করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান বাহিনী এবং মাইলস্টোন স্কুল প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও আসামের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বাদীরা বুঝিয়ে দিয়েছেন পুরো সিস্টেমের ভেতরে থাকা গলতকে তারা এবার টেনে বের করবে।
করবেনই, কাউকে তারা সহজেই ছেড়ে দেবেন না। আইনের দিক থেকে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ পেঁচানো। দেশের সংবিধানের 32 অনুচ্ছেদ একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর দণ্ডবিধির 304-এর ধারা অনুযায়ী চরম অবহেলার কারণে কারো মর্মান্তিক পরিণতি ঘটানো একটা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এখন অনেকে বলতে পারেন ডক্টর ইউনূস তো আর নিজে গিয়ে বিমান ফেলে দেননি। হ্যাঁ, তার হয়তো কোনো সরাসরি অপরাধ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আইনের কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা বিশাল ব্যাপার আছে। প্রধান হিসেবে সব দায়ভার তার উপরে বর্তায়। জেনে শুনে ঝুঁকিপূর্ণ এলাকায় বিমান চলাচলের অনুমতি বহাল রাখা এবং উদ্ধার কাজে অবহেলার চূড়ান্ত দায় সরকার প্রধান এড়াতে পারেন না। আর এই আইনি পাচি এখন ডক্টর ইউনূস চরমভাবে ফেসে যাচ্ছেন। তবে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা বেশ কঠিন হলেও আদালত যদি একবার মনে করে যে চরম বিপাকে পড়তে হবে সবাইকে, আর তখন জেলের ভাত খাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। এদিকে সাধারণ মানুষের চিন্তাভাবনা কিন্তু আরও করা। তারা শুধু ইউনূস সাহেবকে কাঠগড়ায় তুলেই শান্ত হচ্ছেন না। সিভিল এভিয়েশন আর বিমান বাহিনী কেন লোকালয়ের উপর দিয়ে বিমান চালানোর অনুমতি দিল সেই প্রশ্ন তুলে তাদের তুমুল ধোলাই করা হচ্ছে। এত খোলা জায়গা থাকতে কেন আবাসিক এলাকায় বেছে নেওয়া হলো? পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের চরম গাফলতিও সামনে চলে এসেছে। এতগুলো শিক্ষার্থী যেখানে পড়ে, কেন পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা বা জরুরি বের হওয়ার রাস্তা ছিল না? এই গাফিলতির কারণটাই তো আগুনের ভয়াবহতা এত বাড়িয়ে দিয়েছিল। স্কুল প্রশাসন কি শুধু টাকার পাহাড় গড়ার চিন্তায় মগ্ন ছিল? তাদের এই খামখেয়ালিপনার কারণেই তো এতগুলো মায়ের কোল খালি হয়ে গেল। তবে এই পুরো ঘটনায় সবথেকে বেশি মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস। তাকে এই পরিস্থিতি থেকে টেনে তোলা রীতিমতো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক সাহেবও এখন এই মামলায় ডক্টর ইউনূসকে বাঁচাতে পারবেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন অভিভাবকরা এখন কতটা মরিয়া হয়ে আছেন। সন্তানহারা পিতা যখন রাষ্ট্রের কাছে কোনো বিচার পান না, তখন তারা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। তারেক রহমান চাইলেও এখন গায়ের জোরে এই মামলা ধামাচাপা দিতে পারবেন না, কারণ তিনি জানেন এই দেশের মানুষ অন্যায় দেখলে কেমন দৌড়ানি দিতে পারে। অভিভাবকদের চোখের পানি আর দীর্ঘশ্বাস যে কোনো সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে দাপট দেখিয়ে আগে দেশ চালানো হতো, এখন আর সেই দিন নেই। জনগণ এখন নিজেদের অধিকার আদায়ে একেবারে মরিয়া। তারেক সাহেবের দল এখন রীতিমতো ঘাম ছোটানো অবস্থায় আছে। কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চিন্তায় তাদেরও মাথায় হাত। কিন্তু ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া তাদের হাতেও আর কোনো ম্যাজিক নেই। আদালত এরই মধ্যে বাদীর কথা শুনেছেন এবং পরবর্তী আদেশের জন্য ফাইল আটকে রেখেছেন। যে কোনো মুহূর্তে যদি একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়, তবে দেশের রাজনীতিতে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে। 36টি অমূল্য প্রাণের অকালে ঝরে যাওয়া আমাদের সিস্টেমের এমন এক চরম ত্রুটির দলিল যা কোনোভাবে মুছে ফেলা যাবে না। যারা ভেবেছিল ক্ষমতা ছাড়ার পর শান্তিতে দিন কাটাবেন, তাদের এই আশায় একেবারে ছাই পড়েছে। ক্ষমতা মানে যে শুধু চেয়ার গরম করা নয়, বিশাল এক দায়বদ্ধতা। এই মামলাটি যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস এখন এমন এক গ্যারাকলে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তার সামনে খোলা নেই। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।